আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। দেখো, তোমাদের এর আগ পর্যন্ত যে ক্লাস নিয়েছিলাম অফলাইনে, সেটা ছিল তাপগতিবিদ্যা অধ্যায়ের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের শেষ পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে আমরা যেটা পড়ব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তা আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আতেক আলী, লেকচারার অফ ফিজিক্স, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। আমরা আজকে তাহলে যে টপিকের উপর পড়ব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই করোনা পরিস্থিতি এবং ওমিক্রনের নতুন যে অভিঘাত, এখান থেকে সবাই বেঁচে থাকার জন্য যথারীতি স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনের জীবনযাপন করবে, সবার প্রতি এই অনুরোধ জানিয়ে ক্লাস শুরু করছি। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? তোমাদের কেউ একজন যদি হেল্প করো তাহলে সুবিধা হয়। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? যাও এদিকে যাও। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই টপিকের উপরে আলোচনায় আসি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেখো, এই সূত্রের নির্দিষ্ট বিবৃতি আসলে দেয়া একটু কঠিন। চারজন বিখ্যাত বিজ্ঞানী চারটা বিবৃতি দিয়েছেন এবং সবার বিবৃতির মূল কথা একই। ক্লসিয়াস, সাদি কার্নো, প্ল্যাঙ্ক, কেলভিন, চারজনের কথা একটু ভিন্ন ভিন্ন শোনালেও সবার মূল কথা একই। অতএব আমরা ঠিক একদম জিস্ট যে কথাটা সেটা লিখি। বাইরে থেকে শক্তি অবলিক কাজ। দেখো, কাজ বা শক্তি এ দুটো আমরা পারস্পরিক রূপান্তর করতে পারি। তাহলে বাইরে থেকে শক্তি অবলিক কাজ সরবরাহ না করে নিম্ন তাপমাত্রা বস্তু হতে অবলিক শীতলতর অংশ হতে। নিম্ন তাপমাত্রা যেটা বস্তু, এটা শীতলতর অংশ লিখে দিলাম এটাকে। নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে, অর্থাৎ উষ্ণতর অংশে তাপ শক্তির স্থানান্তর সম্ভব নয়। আচ্ছা, কথাটা তাহলে কিরকম হইল? একদম সহজ সেন্সে যদি আমরা বলি, বাইরে থেকে কোনো শক্তি বা কাজ যদি সম্পাদন না করি, তাহলে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে তাপ শক্তি স্থানান্তর সম্ভব নয়। দেখো, তাপ শক্তির স্থানান্তর একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
সবসময়ের জন্যই উচ্চ তাপমাত্রার বস্তু হতে শীতল তাপমাত্রা বা কম তাপমাত্রার বস্তুতে তোমার তাপ শক্তিটা প্রবাহিত হবে, এটা স্বাভাবিক কথা। এখন এই স্বাভাবিকের বাইরে অস্বাভাবিক যদি কোনো কিছু পেতে চাও, যেমন নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ শক্তি প্রবাহিত হবে, এইটা কিন্তু সম্ভব না, এটা এমনি এমনি সম্ভব না। তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে কাজ করতে হবে। ঠিক এটাই বলা হয়েছে যে শীতলতর অংশ হতে উষ্ণতর অংশে কিন্তু তাপ শক্তি যাবে না। তাপ শক্তির যে ন্যাচারাল ধর্ম, সেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় সেটা উষ্ণতর অংশ হতে শীতলতর অংশে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। কিন্তু তার বিপরীত করতে হলে অবশ্যই কি করতে হবে? বাইরে থেকে কাউকে না কাউকে কাজ করতে হবে অথবা শক্তির সরবরাহ ঘটাতে হবে। বিষয়টা ঠিক সহজ করে যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি জানো, যেমন বিভব শক্তির ব্যাপারটাই তুমি যে চিন্তা করো, যে এটা যদি বলো যে এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর সাপেক্ষে যত উঁচুর দিকে যাবা তত উচ্চ বিভব, যত নিচে আসবা তত নিম্ন বিভব। ভালো কথা, যদিও এখানে মাইনাস প্লাসের হিসাব নিকাশ করলে আলটিমেটলি পৃথিবীর সাপেক্ষে ওই অধ্যায়ে শিখিয়েছিলাম যে একদম ইনফিনিটিতে উঠতে গেলে সবচেয়ে বড় বিভবের মানটা 0, আর যত নিচের দিকে আসবে তত মাইনাস। তো যত মাইনাস বড় হবে সেটাই তো ছোট। আসো ওই বিষয়ে না যাই, এখন যেটা চিন্তা করি যে এই জায়গাতে একটা বস্তু আছে এমজিএইচ, তারা যদি আমি ছেড়ে দিই, এমজিএইচ শক্তি নিয়ে আছে, অটোমেটিক নিচের দিকে নেমে যাবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হইতে কোনো ধরনের শক্তি লাগে না। কিন্তু নিচে একটা বস্তু আছে, তাকে অপেক্ষাকৃত উঁচুর দিকে নিয়ে যেতে হলে কি করতে হবে? নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে নিয়ে যেতে হলে অবশ্যই ওইখানে একটা কাজ করতে হবে। তাহলে এখানে একটা ওয়ার্ক ডান নিডেড। ঠিক তেমনি দেখো নেচারে যেমন নিচে ঝর্ণা উপর থেকে নিচের দিকে পড়ছে, নিচ থেকে পানি যদি উপরে তুলতে হয় তাহলে কি করতে হবে? তোমার একটা মোটর লাগাতে হবে, বাইরে থেকে একটা এজেন্ট লাগাতে হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে ঠিক এই কথাটাই বলা হয়েছে যে বাইরে থেকে কোনো শক্তি যদি সরবরাহ না করি, তাহলে শীতলতর অংশ থেকে তাপ শক্তিকে উষ্ণতর অংশে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু একদম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় উষ্ণতর অংশ হতে শীতলতর অংশে তাপ শক্তি প্রবাহিত হওয়া সম্ভব। এই হচ্ছে এই সূত্রের মূল কথা। এখন কথা হলো, তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা জানি না, যদিও কিছুক্ষণ আগে বিদ্যুৎ ছিল না, এখন আলহামদুলিল্লাহ বিদ্যুৎ এসছে। আর সাউন্ড কোয়ালিটি কীরকম আছে জানি না, কারণ আমি অসুস্থতার পরে আমার নিজের কণ্ঠেরই সাউন্ড কোয়ালিটি একটু কমে গেছে। এই সার্বিক বিষয় মিলিয়ে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তা আসো আমরা এই কথা নিয়ে তাহলে পরে একটু ভিতরের দিকে আলোচনায় প্রবেশ করি। তাহলে 4 জন বিজ্ঞানী, তুমি যদি বলো যে ক্লসিয়াস, কার্ন, সবার কথার মূল যেটা থিম সেটা হচ্ছে এইটাই, ঠিক আছে? তারপরে প্ল্যাঙ্ক, তারপরে তোমার কেলভিন, ওনারা যা বলেছেন সবই এই একই কথা বলেছেন। শুধু তুমি যদি বলো কার্ন, উনি যে কথাটা বলেছেন সেটাতে একটু আসি, যে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা পুরোপুরি তাপ শক্তিকে কাজে পরিণত করতে পারে। অর্থাৎ যন্ত্র যদি তৈরি করো তাহলে ওইখানে একটা মেকানিক্যাল ত্রুটি থাকবেই। পুরোপুরি তাপ শক্তিকে কাজে রূপান্তর করা সম্ভব না। কিছু অংশ কি হবে? সিস্টেম লস হবে, অন্যান্য কোনো একটা অংশে পরিণত হয়ে যাবে, এটা উনি বলতে চাইছেন। তার মানে 100% পারফেক্ট কোনো ইঞ্জিন তৈরি করা, যন্ত্র তৈরি করা সম্ভব নয়। যখন তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়েছিলাম তখন এটা বলেছিলাম যে ফার্স্ট কাইন্ড অফ পারপেচুয়াল অটোমেটিক মেশিন তৈরি করা সম্ভব না। আর এই সূত্রের ভিত্তিতে এখানে যেটা বলা হয় তাতে সেকেন্ড কাইন্ড অফ পারপেচুয়াল অটোমেটিক মেশিনও তৈরি সম্ভব না। এমন কোনো যন্ত্র, স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব না যেটা অটোমেটিক তোমারে কোনো ধরনের কাজ না করে, তার ভিতরে শক্তির ইনপুট না যোগান দিয়ে কাজ করে দিবে, এরকম কোনো মেশিন পাওয়া সম্ভব না। এটা তো আমরা খুব সিম্পলি সেন্সে জানি। কোনো মানুষ পাওয়া সম্ভব যারা হচ্ছে তুমি কোনো কিছু দিবা না, অটোমেটিক সে চরকির মতো কাজ করতেই থাকবে আজীবন? তোমরা সবাই জানি ন্যাচারাল ল হচ্ছে, কাউকে যদি তুমি আদর স্নেহ ভালোবাসা না দাও, তার যদি খেতে পড়তে না দাও, তাহলে পরে সে যেমন হচ্ছে আলটিমেটলি তোমারে আজীবন কাজ করে দিবে না, তেমনি অনেক কষ্টে এটার একটা মেকানিক্যাল শব্দ ইউজ করে এই কার্নো, প্ল্যাঙ্ক, কেলভিন ওনারাও বলেছেন
যে এমন যন্ত্র তৈরি করা সম্ভব নয় যেখানে কোনো ধরনের কাজের যোগান না দিয়ে, শক্তির যোগান না দিয়ে সেই যন্ত্র থেকে কাজ পাবো। আবার কার্নো বললেন যে কাজের যোগান দিব বা শক্তির যোগান দিব, কিন্তু তার পুরোপুরি কাজে পরিণত হবে এরকম যন্ত্র সম্ভব না। তার মানে কি, ওখানে কিছুটা ঘাটতি ঘটবে। তো দেখো, ফার্স্ট লয়ের যেমন ম্যাথমেটিক্যাল একটা তোমরা টার্ম দেখেছিলা, যে যদি তাপশক্তি যেটা সরবরাহ করব বা তাপশক্তির পার্থক্য সেটা যদি ডিকিউ হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির যে ডিফারেন্সটা ঘটবে বা ঘটাতে সক্ষম হবে সেটা যদি ডিইউ হয়, তাহলে বাহ্যিক বাকি কাজটুকু হবে ডিডব্লিউ অথবা পিডিভি, যে কোনো আকারে তুমি লিখতে পারো। আর এইটার জন্য যে গাণিতিক সমীকরণ, দ্বিতীয় সূত্রের জন্য গাণিতিক সমীকরণটা হচ্ছে ডিটি ডিকিউ সমান সমান এস ইন্টু ডিটি, এস ইন্টু ডিটি। এখান থেকে তোমার যেমন তুমি ধারণা পেয়েছিলে অভ্যন্তরীণ শক্তি, তারপরে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির সঙ্গে উষ্ণতার বা তাপমাত্রার যে সম্পর্ক রয়েছে, মেয়ারের প্রকল্প যেটা বলেছিলাম আমি, সেটার ধারণা পেয়েছিলে। আর দ্বিতীয় সূত্র থেকে যে জিনিসের ধারণা পাওয়া সেটা হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, প্রদত্ত তাপশক্তি এবং যে তাপমাত্রা, এই দুইয়ের অনুপাত থেকে আমরা এন্ট্রপির ধারণা পাবো। তার আগে তাহলে পরে আমাদের যে আলোচনার বিষয় সেখানে একটু আসি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এই যে ক্লসিয়াস, কার্নো, প্ল্যাঙ্ক, কেলভিন, এনাদের সবার বললাম বিবৃতির মূল কথা যদিও একই। কার্নো যেটা বলেছেন যে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যাতে হচ্ছে আমরা যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব ঠিক সে পরিমাণ যান্ত্রিক কাজ দিবে, এরকম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ তাপ শক্তির একটা অনুপাত হয়তো যান্ত্রিক কাজে পরিণত হবে, আর একটা অনুপাত বা একটা অংশ হয়তো সিস্টেম লস হবে। তো উনি তারপরে মোটামুটি একটা পারফেক্ট ইঞ্জিন যদি হয়, যে শতভাগ অ্যাকিউরেসি বা শতভাগ দক্ষতা সম্পন্ন কোনো ইঞ্জিন যদি হয়, তাহলে সেই ইঞ্জিনটা কিভাবে কাজ করবে এই ব্যাপারে একটা ধারণা দিয়েছিলেন। যদিও সেটা সম্ভব নয়, আগেই বলে দিয়েছি আমরা। তো সেই ইঞ্জিনটা হচ্ছে যে একটা চতুর্ঘাতী ইঞ্জিন। তো চতুর্ঘাত সম্পন্ন বা 4 স্ট্রোকস একটা ইঞ্জিনের ব্যাপারে আমরা একটু ধারণা নেওয়ার আগে তাহলে আমাদের প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করা দরকার। তো কামন আমরা তাহলে রিভার্সিবল এবং ইররিভার্সিবল যে প্রসেস সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রত্যাবর্তী প্রক্রিয়া নামটা শুনেই অনেকটা অনুমান করতে পারার কথা, এবং তোমরা বুঝতে পারছো যে কোনো একটা প্রক্রিয়াকে যে পথে একবার আমরা কাজ করাবো, যদি আবার বিপরীত দিকে ঠিকঠাক মতো নিয়ে আসতে পারি তাহলে সেটা অবশ্যই হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তবে তার ফিজিক্সের ভাষায় কিছু সংজ্ঞাগত দিক ঠিকঠাক করে নিব। যেমন ধরো যে এটা যদি একটা সিস্টেমের লেখচিত্র, সিস্টেমের কাজের লেখচিত্র দিই, একদিকে যদি আয়তন দিই আর এদিকে ধরে নাও চাপ দিলাম, এই অবস্থাতে নির্দিষ্ট একটা তাপমাত্রা থেকে ধরে নাও এ বিন্দু থেকে ঠিক এই দিক দিয়ে কাজ ঘটালাম, এই পথে কাজ ঘটিয়ে ধরো বি বিন্দুতে নিয়ে গেলাম কোনো একটা সিস্টেমকে বলো, অথবা সিস্টেমের অভ্যন্তরীণ কোনো একটা কার্যরত বস্তু, সেটা হইতে পারে গ্যাস, তরল বা যে কোনো পদার্থ। তাকে এই পথ থেকে এই পথ দিয়ে এ থেকে বিতে নিয়ে গেলাম, তখন এটা যে পরিমাণ কাজ করবে, যদি আবার বি থেকে ঠিক এতে নিয়ে যাই তখন যে কাজটা করবে সে কাজ এবং শক্তির টোটাল যোগফল যদি একই থাকে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলবো আমরা, এই প্রক্রিয়াকে বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেমন? যেমন ধরে নাও যে আমরা যদি কথার কথা বলি যে 1 কেজি সলিড বরফ, তাহলে 1 কেজি কঠিন বরফ, এই 1 কেজি আইস, এটারে যদি আমরা বাইরে থেকে তাপ শক্তি প্রয়োগ করি, হিট এনার্জি দিই, ঠিক আছে, বাইরে থেকে ধরে নাও তাপ শক্তি প্রয়োগ করলাম, তাহলে তাপ শক্তি প্রয়োগ করলে জানি যে এখানে সুপ্ত তাপ বলে একটা বিষয় কাজ করবে, যে তাপ শক্তিটা এই বস্তুর তাপমাত্রা না বাড়িয়ে জাস্ট কি বরফ থেকে গলিয়ে তারে পানি বানাবে প্রাথমিকভাবে, সেই তাপ শক্তিটাই হচ্ছে এই বরফ গলনের সুপ্ত তাপ। তো সেই বরফ গলনের সুপ্ত তাপের পরিমাণ হচ্ছে 3,36,000 জুল। তাহলে দেখো এই 3,36,000 জুল কয় কেজির জন্য? প্রতি কেজির জন্য, পার কেজি, প্রতি কেজির জন্য সুপ্ত তাপ তাহলে 3,36,000 জুল। ওকে,
দেখো এই তাপ শক্তি দিলে বরফ 1 কেজির বরফ গলে 1 কেজির পানিতে পরিণত হবে। আবার যদি ওই 1 কেজি পানি থেকে ঠিক এত পরিমাণ তাপ শক্তি যদি আমরা ধরে নাও কোনোভাবে উদ্গীরণ করে ফেলি, কোনোভাবে ওই জায়গা থেকে যদি সে তাপ শক্তিটা সেটা আবার কি করি নিঃসরণ করিয়ে ফেলি, তাহলে পরে ওই পানি আবার কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। যেমন তুমি এটারে ফ্রিজে রেখে তারা কি করতে পারো, কম্প্রেসার দিয়ে তাপ শক্তিটা ভিতর থেকে বাইরে নিয়ে গেলাম, কত 3,36,000 জুল তাপ শক্তি যদি বাইরে নিয়ে যাও, তাহলে ওই 1 কেজি পানি আবার 1 কেজি বরফে পরিণত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ঠিক এই প্রক্রিয়াটা, যেমন 1 কেজি বরফকে 1 কেজি পানিতে পরিণত করার সময় 3,36,000 জুল তাপ শক্তি দিলেই হয়েছিল পানি, আবার 1 কেজি পানিকে যদি 3,36,000 জুল তাপ শক্তি ওখান থেকে মানে আমরা বের করে নিই, নিঃসরণ করি, তাহলে সেটা আবার কিসে পরিণত হবে, বরফে। তাহলে এইটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী একটা প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ব্যাপারে যদি বলি, তাহলে দেখো এর প্রত্যেকটা স্টেজে তাপ শক্তি এবং কাজের যোগফলটা কি হবে, যোগফলটা সমান থাকবে। যাওয়ার সময় যতটুকু হবে, ফিরে আসার সময় ঠিক ততটুকু আবার গেইন হবে। তাহলে এই ধরনের প্রক্রিয়াগুলোকে বলবো প্রত্যাবর্তী। দেখো আমরা কিন্তু মেকানিক্স অধ্যায়গুলো যখন পড়েছি ফার্স্ট পার্টে, তখন কিন্তু এই ধরনের প্রক্রিয়াগুলোকে প্রত্যাবর্তী না পড়েছিলাম সংরক্ষণশীল প্রক্রিয়া, ঠিক আছে, কনজারভেটিভ প্রক্রিয়া। যেমন তুমি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো একটা বস্তুকে এইচ পরিমাণ তার ভর কেন্দ্রের যদি সরণ ঘটাও, তাহলে তার ভিতরে যে পরিমাণ এনার্জি গেইন হবে সেটা ছিল কত, mgh। এবং এটা তুমি যে কোনো পথ বেয়ে যদি নিয়ে যাও ওই এইচ উচ্চতায়, যে কোনো পথ বেয়ে, তাহলে তার ভিতরে এনার্জি স্টোর হবে mgh। আর আমি বলেছিলাম যে ওইখান থেকে আবার যে কোনো পথ বেয়ে যদি তার ফেলো নিচে, তাহলে পরে যে পরিমাণে এনার্জি লস হবে, তাহলে এনার্জি লুজের পরিমাণটা হবে mgh, তবে সেটা ঋণাত্মক। এবার এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে অথবা মহাকর্ষ বলের সাপেক্ষে যদি বলো, তাহলে এটা হচ্ছে মাইনাস। আগের বারে মহাকর্ষ বলের সাপেক্ষে এটা প্লাস ছিল, এবার মহাকর্ষ বলের দিকে যখন, তখন সেটা হচ্ছে মাইনাস। আলটিমেটলি এইখান থেকে কোনো একটা বস্তুকে যে কোনো রাস্তা ঘুরিয়ে আবার এখানে যদি আনো, টোটাল কাজের পরিমাণ হবে W সমান mgh প্লাস mgh আর মাইনাস mgh, আলটিমেটলি কত হবে, 0। তাহলে এই ধরনের কাজগুলো ছিল সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এই যে এটাও ঠিক প্রত্যাবর্তী প্রক্রিয়াও একরকম সংরক্ষণশীল প্রক্রিয়া। আর তার বিপরীতে যদি আমরা যাই, তাহলে হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেমন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আচ্ছা তোমরা তো অনেকে রোল নম্বর লিখছো, তোমরা যে রোল নম্বর লিখে ঠিকঠাক মতো ক্লাস করছো, নাকি আবার ধরে নাও নিজের হচ্ছে ব্যস্ততায় মনোযোগ দিয়ে ফেলছো, বলো তো শুনি। হ্যাঁ, তোমাদের আপলোড ক্লাস যখন দিই তখন তো শুধু রোল নম্বর হচ্ছে লিখে দাও, তারপরে কোথায় যে থাকো। তা আজকে ঠিকঠাক মতো তোমরা আছো কি না, লাইভ ক্লাস নিচ্ছি, আছো? হ্যাঁ, অনেকে হাহা দিচ্ছ না। আচ্ছা আসো, তোমরা একটু হেসে যদি তাও একটু ভালো থাকো। দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যদি এমন কোনো একটা প্রক্রিয়ার কথা বলো যে সিস্টেমটাকে একদিকে নিয়ে গেলা, তখন যে পরিমাণ কাজ হলো, তখন যে পরিমাণ শক্তির হয় সঞ্চয় হলো অথবা শক্তির ক্ষয় হলো, তাহলে কাজ এবং শক্তির টোটাল যোগফল যত একদিকে নিয়ে যাওয়ার সময়, বিপরীত দিকে আসার সময়ে দেখছো যে ঠিক সেই পরিমাণ কাজ এবং শক্তির যোগফল নাই, ভিন্ন কিছু, অথবা জিনিসটা বিপরীত দিকে আর কাজই করে না, তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই অধ্যায়ের সঙ্গে রিলেটেড, এই অধ্যায়ে যে বিষয়গুলো আমরা পড়বো তার সঙ্গে সবচেয়ে যদি রিলেটেড হচ্ছে একটা উদাহরণ দিই, ধরে নাও এইখানে একটা হচ্ছে সিস্টেম অথবা একটা পাত্র এভাবে দেখাই। তো এই পাত্রের টেম্পারেচার দেখা যাচ্ছে, এই পাত্রে যে হয়তো জল আছে, তরল আছে অথবা অন্য কোনো গ্যাসীয় জিনিস রয়েছে, এটার টেম্পারেচারটা ধরো 80 ডিগ্রি সেলসিয়াস। আর
তার সঙ্গে একটা সিস্টেম জাস্ট চাবি দিয়ে ব্লক করে রেখেছি, আমরা চাবি দিয়ে ব্লক করে রেখেছি অ্যানাদার, এটা সিস্টেম এ। আর আরও একটা তাপগতীয় ব্যবস্থা দিলাম, এটা ধরে নাও সিস্টেম বি। সিস্টেম বি এর যে উপাদান তাদের টোটাল টেম্পারেচার এই মুহূর্তে গড় টেম্পারেচার দেখা যাচ্ছে হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস। যদি পরস্পর এরকম হয় যে বাইরের ব্যবস্থা থেকে তারা বিচ্ছিন্ন, বাইরের ব্যবস্থা থেকে তারা তাপীয়ভাবে বিচ্ছিন্ন, অর্থাৎ হিট ইনসুলেটর লাগিয়ে রেখেছি, বাইরের পরিবেশ থেকে না তারা তাপ গেইন করছে না তারা তাপ বর্জন করছে, এরকম অবস্থায় দুটো সিস্টেম দিয়ে রাখলাম। ওকে, শুধুমাত্র যে ঘটনাটা হতে পারে, এখানে একটা চাবি দিয়েছি, এই চাবি যদি আমরা খুলে দিই তাহলে পারে এ আর বি এর উপাদানগুলো পরস্পর বিনিময় করতে পারবে। দেখো, শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য থাকলেই জানি যে উপাদানটা এক জায়গা থেকে আরেক দিকে প্রবাহিত হবে, উপাদান প্রবাহিত হবে না, ঠিক তাপ শক্তি প্রবাহিত হবে। তাহলে দেখো, চাবি যখন খুলে দিব তখন যতক্ষণ না এই দুই সিস্টেমের তাপমাত্রা সমান হচ্ছে, অর্থাৎ তারা সমতাপীয় অবস্থায় আসবে, দেখো তারা যতক্ষণ না ইকুয়াল টেম্পারেচারে আসবে ততক্ষণ তাপ শক্তি উচ্চতর তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে যেতে থাকবে, উচ্চতর তাপমাত্রা হতে নিম্নতর তাপমাত্রার দিকে যেতে থাকবে। এটা কিন্তু নির্ভর করবে না যে এই সিস্টেমের তাপ শক্তি ধরে নাও 5000 জুল আর এই সিস্টেমের তাপ শক্তি ধরে নাও 10,000 জুল, এইটার দিকে কিন্তু কোনোদিন লক্ষ্য করবে না। তাপ শক্তি যাই হোক, উচ্চ তাপমাত্রা থেকে সবসময়ের জন্য কোন দিকে তাপ শক্তিটা যাবে? নিম্ন তাপমাত্রার দিকে যাবে, উষ্ণতর থেকে শীতলতর অংশে যাবে। এখানে তাপ শক্তি বেশি দেখে তোমার লাভ নাই। এমন হইতে পারে যে এ জায়গার আয়তন, ঘনত্ব ইত্যাদি মিলিয়ে বা উপাদানগুলো মিলিয়ে এখানকার এই পরিমাণ তাপ শক্তি জমা থাকলেই সিস্টেমের তাপমাত্রাটা অনেক বেশি দেখা যাচ্ছে, গড় ঘনত্ব অন্যরকম হতে পারে। আর এই জায়গার তাপ শক্তি অনেক বেশি জমা আছে কিন্তু তাপমাত্রা কম দেখা যাচ্ছে। এই তাপ শক্তির দিকে তাকিয়ে কোনোদিন প্রতারিত হবেন না। সবসময়ের জন্য খেয়াল রাখবে তাপমাত্রা যেটার হাই সেটা এই সময় হায়ার স্ট্যাটাসে রয়েছে, সেখান থেকে সবসময়ের জন্যই তাপ শক্তিটা প্রবাহিত হবে কোন দিকে? এই নিম্নতর তাপমাত্রার দিকে। আলটিমেটলি ব্যালেন্সড হবে এক সময়। কথার কথা, যদি তাদের উপাদান এবং সব মিলিয়ে ধরো এম এস ডেল থিটা এই সূত্র অনুযায়ী তো তাপ শক্তির আদান প্রদান হবে। আলটিমেটলি যদি এরকম ভাবি যে গড় টেম্পারেচার দাঁড়ালো, এই দুটো সিস্টেমের গড় টেম্পারেচার কত? 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াসে যখন দাঁড়ায় দো তখন তো উভয়ে 50 ডিগ্রি সেলসিয়াস, আর তাপ শক্তির বিনিময় হবে না। তাহলে দেখো, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গেল, কিন্তু তুমি যদি তখন চাও তাহলে বিনা কারণে বা বিনা কাজে এই সিস্টেম, এটা সিস্টেমের একটা নাম দিয়ে দিই, এই সিস্টেমটা বি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো, বি ব্যবস্থা থেকে এ ব্যবস্থার দিকে কিন্তু অটোমেটিক তাপ শক্তি প্রবাহিত হবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন আমরা মেকানিক্স অধ্যায়গুলো পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে এই একটা পথে যদি তুমি এ থেকে বিতে যাও, তার জন্য রাস্তা তোমাকে ধরে নাও যে কোনো একটা বস্তুকে নিয়ে যাচ্ছ টেনে, যখনই এদিকে বস্তুর গতি থাকবে, যেদিকে বস্তুর গতি বেগ যেদিকে, তার বিপরীত দিকে সবসময়ের জন্যই একটা ঘর্ষণ বল দাঁড়িয়ে যায়, সেটাকে ফ্রিকশনাল ফোর্স এফ অফ এফ দ্বারা লিখি, ফ্রিকশনাল ফোর্স। ঠিক তেমনি বি থেকে যদি আবার তুমি এতে আসো, তুমি হয়তো চিন্তা করবা যে যাওয়ার সময়ে তো আমারে বাধা দিল ঘর্ষণ বল দ্বারা, আসার সময়ে হয়তো সহযোগিতা করবে, কিন্তু ঘর্ষণ ঠিক ওই চরিত্র লালন করে না। যখনই তারে একটা বেগ কোনো একটা বস্তুকে চলতে দেখে, তখনই তার বিরুদ্ধে গিয়ে ঘর্ষণ বল কাজ করে। অর্থাৎ আগের বারে যতটুকু ঘর্ষণ কাজ করেছিল, বিপরীত দিকে আসার সময় দেখা হলো আবার ততটুকু ঘর্ষণ বল কাজ করলো। অর্থাৎ টোটাল এই দুই ক্ষেত্রে মোট যদি কাজের লস বলো, বলের ক্ষতি বলো, বা ঘর্ষণ বলের টোটাল যোগফল বলো, তাহলে এফ অফ এফ প্লাস এফ অফ এফ। যদি এরকম হতো যে যাওয়ার সময় প্লাস এফ অফ এফ, আসার সময় মাইনাস এফ অফ এফ, তাহলে আলটিমেটলি ঘর্ষণ বলের যোগফলটা কত হতো? 0। কিন্তু এখন হলো কত? 2 এফ অফ এফ। অর্থাৎ এই প্রক্রিয়াটার নাম বলবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা অসংরক্ষণশীল প্রক্রিয়া। যাওয়ার সময় যতটুকু লস হয়, আসার সময় যদি গেইন হতো, তাহলে এটা হতো সংরক্ষণশীল প্রক্রিয়া। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে
অসংরক্ষণশীল প্রক্রিয়া। তাহলে আমরা এই তাপগতিবিদ্যা অধ্যায়ের সঙ্গে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মেকানিক্সে যেটা পড়েছিলাম, সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল প্রক্রিয়া অসংরক্ষণশীল প্রক্রিয়া, তার তুলনামূলক আলোচনা দেখলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন বা হচ্ছে যে চতুর্ঘাত। ঠিক আছে, কার্নোর যে চক্র রয়েছে তার যে 4টা ঘাত, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই 4টা ঘাত দ্বারা কিভাবে একটা ইঞ্জিন কার্য সম্পূর্ণ করে, হ্যাঁ, সম্পাদন করে, এটা আমরা একটু দেখব। গ্রহণ ঘাত, কার্যকর ঘাত, এই ঘাতগুলোর আলোচনা করব। পরবর্তীতে আমরা হচ্ছে একটা ইঞ্জিনের যে কাজ, বিশেষ করে কার্নোর যে ইঞ্জিন, এই ইঞ্জিনের গঠন, পরবর্তীতে আমরা হচ্ছে এই অধ্যায়ের আর যেটা রয়েছে রেফ্রিজারেটর, ইঞ্জিনের দক্ষতা, রেফ্রিজারেটর, কার্যপ্রসারণ কার্যকর সহক, এসব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ধাপে ধাপে ক্লাসগুলো করব। তোমরা তাহলে সে অনুযায়ী রুটিন অনুযায়ী খেয়াল রাখবা। আবার দেখা হবে। আজকে আপাতত এ পর্যন্তই, শিখে থাকো। সবাই ভালো করে পড়াশোনা করবে। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।